স্বাগত আরটিভির সংবাদে। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাজা কমানোয় কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে। পূর্ণাঙ্গ কপি হাতে পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে আগে বিচারিক আদালতে গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীরাও। সাজা মওকুফে আপিল করবেন তারা। সেখানকার দপ্তরি নুরুল আমিনের মাধ্যমে আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন, এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছেন। বিএনপি সরকারের 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে, 62,000 কর্মী চাকরি হারিয়েছে বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে সংস্থার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় গবেষণায় উঠে আসে গেল 6 মাসে 31টি অর্থনৈতিক সূচকের মধ্যে 19টিতেই অবনমন হয়েছে। আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত নেয়া এবং সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলেও মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জনপ্রিয় হল প্রধানমন্ত্রী। ওই প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে সেটা দিয়ে উনি রাজনৈতিক সাহস দেখে নিজের দলের লোকজনদের ঠিক পথে পরিচালনা করতে পারবেন কিনা, আমলাকে ঠিক মতো জায়গাতে রাখতেন পারবেন কিনা, এইটি আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি। চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির সাথে $12 বিলিয়ন বাণিজ্য হয়। পট পরিবর্তনের পর 2 তরফ থেকে বিধিনিষেধ ছিল। 2 দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, তবে 2 দেশের অর্থনীতি এগিয়ে যাবে। ঢাকা দিল্লি সার্বভৌম রাষ্ট্র, এখানে ছোট বড় বা বড় নেই, 2 দেশ তাদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে 2 দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন, যে আমি আপনার ওপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য আর আপনি আমার ওপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব বলেও জানান তিনি। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী বাছাই করবে বলেও জানান তিনি। রিজভী আরও বলেন, ক্ষমতায় আসার পর থেকে সরকার ও দল জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করে আজ তারেক রহমান সবার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন।
গত 180 দিনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করা সহ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ জ্বালানি সরবরাহে সরকার চরম ব্যর্থ হয়েছে। উপাচার্য ও প্রশাসক নিয়োগে দলীয়করণ, মানবাধিকার ও গুম কমিশনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ দুর্বল করা এবং জুলাই গণহত্যার বিচারে কোনো অগ্রগতি না থাকার অভিযোগ তুলে তিনি দাবি করেন, কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া ফ্যাসিস্ট সরকারের পথেই দেশ পরিচালনা করছে বর্তমান প্রশাসন। 6 মাসের সামগ্রিক পর্যবেক্ষণ দেখি, আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এর আগে সকাল 11টায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এখন শুনছি 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বাঁধ মেরামত করার জন্য, তাহলে কেন এই 1.5 মাস পর আবার পানি ঢুকলো? জনগণের দুঃখ বুঝলে এই সমস্ত পরিস্থিতি আজকে হইতো না। একটু পানি বাড়তো, একটু সইয়া যাতে বাংলার একটু বড় হয়, আমরা অনুদানটা আবার ভাই আবার ফোন থেকে ভাই ইয়ার আর বউ ফুলাবুড়ি বাঁচতো, আর আমার মতন যারা যারা আসিলে আমরা মরিতাম গা। গত কালকে রাত্রে থেকে প্রচুর বাড়াবার বাড়তেছে, জমিন বহুত প্রচুর জমিন আমরা মারি গেছে। আমার 3-4 কানি জমিন আছে, সবটি তোল গেছে গা। যাত্রাবাড়ি থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র সহ 4টি আগ্নেয়াস্ত্র ও 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলের ভাই সজীব সহ 5 জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যে গ্যান্ডারিয়া একটি বাসায় অভিযান চালিয়ে 4টি অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। মূলত গেল 2 মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনার তদন্তে শুরু হওয়া অভিযান থেকে ধাপে ধাপে 3টি অভিযানে এ পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, যার 4টি 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র। গতকালকে আমরা এই 4টি অস্ত্র সহ গ্রেপ্তার করতে পারি। এই 4টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র পুলিশের ব্যবহৃত অস্ত্র। সব মিলে একই ঘটনায় আমরা এখন পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করলাম একই গ্রুপের কাছ থেকে। মাদক নিয়ে আমরা কাজ করতেছি, আমরা মাদক উদ্ধার করছি, পাশাপাশি যারা এই যে বিভিন্ন অস্ত্র নিয়ে যারা তাদেরকেও আমরা এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন গত 2 মাসে আমরা ডিএমপির পক্ষ থেকে প্রায় 16টি অস্ত্র উদ্ধার করেছি। এটি ধারাবাহিক প্রক্রিয়া। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে 5 জন বিরোধী দলের সদস্য রাখা হলেও বারবার ডেকেও সাড়া পাওয়া যায়নি, এমন অভিযোগ করলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা বিষয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুম প্রতিকার প্রতিরোধ আইনে যে বিধান রাখা হয়েছিল 2টা, অ্যাজ এ ল স্টুডেন্ট আমি মনে করি একটা জগাখিচুড়ি অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। আপনার ধরেন গুম প্রতিকার ও প্রতিরোধ আইন 2 জায়গা বিচারের জায়গা রাখা হলো। একটা জায়গা রাখা হলো আইসিটিতে, আর একটা জায়গা রাখা হলো থানাতে বা কোর্টে, অর্ডিনারি কোর্টে। এইটা কোনটা কোন জায়গা যাবে এটা কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বর্তমানে 5,000 থেকে কমিয়ে অর্ধেকে নামিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য, এমন বলেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে তেজগাঁয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তরের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সড়ক দুর্ঘটনার 5টি কারণ তুলে ধরে সড়ক মন্ত্রী। এ সময় সড়ক প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগের উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে চায় সরকার। এছাড়াও স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মন্ত্রী ডক্টর এম মোহিত সারা দেশে মহাসড়কের পাশে 24টি ট্রমা সেন্টার চালুর কথা তুলে ধরেন। পাইলট প্রকল্পের সফলতার উপরে এ প্রকল্প রাজস্ব খাতে নেয়ার পরিকল্পনার কথা জানান তারা। এই যে মহাসড়কগুলোকে কেন্দ্র করে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এই একই মহাসড়কগুলোকে কেন্দ্র করে আমরা 24টি ট্রমা সেন্টার চালু করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে পারবো যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনার পর দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে। 2030 সালের মধ্যে এই 5000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই। চট্টগ্রাম নগরীতে জেলা উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন হাসপাতাল ও বাণিজ্যিক ভবনে এ অভিযান পরিচালনা করছেন সিডিএর চেয়ারম্যান। আবাসিক ভবনে, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে আবাসিক ভবন, হাসপাতালের জন্য নেওয়া হয়েছে কিনা এবং ভবন তৈরি করার সময় নকশা অনুমোদন আছে কিনা ও নকশায় কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়গুলো তদারকি করা হচ্ছে। শিশুদের জন্য তৈরি হচ্ছে খাদ্য ও পানীয়, আর সেই খাদ্য উৎপাদনের জায়গাতেই মিলল মূত্র ভর্তি বোতল। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গীর বনমালা রোড এলাকার বঙ্গ সিফুড প্রোডাক্টস নামে একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে। রোববার রাতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালালে কারখানার উৎপাদন ফ্লোরে গিয়ে কর্মকর্তারা তা দেখতে পান। শিশুদের জন্য উৎপাদিত খাদ্য ও পানীয় তৈরির জায়গায় এমন দৃশ্য দেখে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই এর কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও পণ্যে ভুল মোড়ক ব্যবহারের দায়ে 80,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় আল আমিন সৈকত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত 12:30টার দিকে শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে কিছু দূর যেতে দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন সৈকত। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। নিহত সৈকত ভৈরবে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ছিলেন। এদিকে গাজীপুরে কালিয়াকৈর প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেফটি ট্যাঙ্কে পড়ে ঐশী রায় নামে 6 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব চান্দরা মুন্সিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে এই অনুরোধ জানান তিনি। সম্রাট চৌধুরী জানান, গঙ্গার পানি বাড়তে থাকায় বিহারের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফারাক্কার সব গেট খুলে দিলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। এদিকে ফারাক্কার গেট খুলে দিলে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। অতিরিক্ত পানি গঙ্গা হয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মায় আসতে পারে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনা সহ পদ্মা তীরবর্তী এলাকায় পানি বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নদী ভাঙ্গন ও ফসলের ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে। আইটিভি সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।